দুজন হচ্ছেন হাজবেন্ড আর রিয়েনকা আরেন্স হচ্ছে ছেলে। ঠিক আছে, হাজবেন্ড এন্ড ওয়াইফ তারা মূল এই কাজটা করেছেন। তো তারা যখন বাংলাদেশে আসলো, ওই যে বললাম যে যুদ্ধ বিধ্বস্ত একটা কান্ট্রি ছিল 1974 এই অবস্থায় আসলে দেশের এই সোশ্যাল ইকোনমিক কন্ডিশনের প্রেক্ষাপটে একেবারে হয়তো দরিদ্র একটি গ্রাম, যে গ্রামটা অনেকটা দূরে আছে রাজধানী থেকে এবং যে জেলা কুষ্টিয়া জেলার অন্তর্গত, সেই জেলা থেকেও বেশ ভিতরের দিকে অবস্থিত বলে তারা এই গ্রামটিকে চুজ করেছিলেন। এবং এখানেও এটা চুজ করতে গিয়ে তাদের হচ্ছে যে আপনার এলাকার যে মোড়ল বা এলাকার যে মাতব্বর শ্রেণী তাদের সাথে এদেরকে যোগাযোগ করানো হয়েছিল এবং তাদের সাথে কথা বলে পরেই তারা এই জায়গাটিকে চুজ করেছেন এবং একটা অনুমতি সাপেক্ষ যে ব্যাপার, সেই ব্যাপারটি তাদের ক্ষেত্রেও রিয়েনকা এবং রিয়েনকা এবং তার হাজবেন্ডের সাথে ঘটেছিল, অর্থাৎ তাদেরকে পারমিশন নিতে হয়েছিল। তো এরকম একটি পর্যায়ে তারা অনেকটা খুঁজে খুঁজেই আসলে ঝগড়াপুর গ্রামে, যেটি একটি কাল্পনিক নাম, এই গ্রামটিতে গিয়েছিলেন এবং তাদের মূল যে ফোকাস সেটি ছিল যে কিভাবে গ্রামের মানুষ হচ্ছে একটি যুদ্ধ বিধ্বস্ত দেশের অন্তর্ভুক্ত হয়ে অন্যান্যদের সাথে সংযোগ রক্ষা করছে, তাদের আর্থ-সামাজিক জীবন কিরকম, তাদের ব্যক্তি জীবন কেমন, তাদের পারিবারিক জীবনে কি ঘটছে, তাদের রাজনৈতিক জীবনে আদৌ কি কোনো পরিবর্তন আসছে কিনা এবং তারা যে রাজনৈতিক জীবন পরিচালনা করে সেখানে তাদের পাওয়ার এক্সারসাইজ করবার মতো কোনো অবস্থা সৃষ্টি হয় কিনা, এই সমস্ত কিছু তারা এখানে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। সবচেয়ে বেশি ইন্টারেস্টিং এই বইটিতে আমার কাছে যেটি লেগেছে সেটা হচ্ছে যে দ্বৈত শোষণের শিকার। প্রত্যেকটা চ্যাপ্টারকে, চারটা যে চ্যাপ্টার আছে সেই চারটা চ্যাপ্টারকে নিরূপা নদী নামকরণ করেছেন। তো এখানে বলা হচ্ছে যে প্রথম চ্যাপ্টারের নাম ছিল প্রকৃতি ও পরিবেশ। ঠিক আছে, প্রকৃতি ও পরিবেশ হচ্ছে প্রথম খণ্ডের নাম। দ্বিতীয় খণ্ডের নাম হচ্ছে নারী সমাজ হলো দ্বৈত শোষণের শিকার। ঠিক আছে, নারী সমাজ দ্বৈত শোষণের শিকার। তৃতীয় খণ্ডের নাম হচ্ছে গৃহস্থ সমাজের শ্রেণীবিন্যাস, গৃহস্থ সমাজের শ্রেণীবিন্যাস। এবং চতুর্থ যে খণ্ডটি বা চতুর্থ যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের নাম দিয়েছেন জোর জার অনুদান। খুব ইন্টারেস্টিং। তাহলে প্রত্যেকটা চ্যাপ্টারের আলাদা আলাদা একটি নাম আছে, যে নাম দিয়ে আসলে বোঝা যাচ্ছে যে ওই চ্যাপ্টারে কি বলা হচ্ছে। তো প্রথম চ্যাপ্টারটা আপনি যখন বইটি হাতে পাবেন দেখবেন যে এই ঝগড়াপুর গ্রামের যে জিওগ্রাফিক লোকেশন, সেটা টোপোগ্রাফি অনুসারে সেটার লোকেশনকে চিহ্নিত করা হচ্ছে। একটি মানচিত্র দেওয়া হচ্ছে গ্রামের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম ঘিরে ওই গ্রামটির অবস্থান এবং এখানকার প্রকৃতি, আপনার এনভায়রনমেন্ট কেমন ছিল এবং এই পরিবেশটা কেমন ছিল, কত লোক এখানে সমাগম ঘটেছিল, কখন থেকে হিন্দুরা এখানে ছিল এবং হিন্দুরা চলে যায়, তারপর হচ্ছে মুসলমানদের বেশি হচ্ছে প্রভাব দেখা যায়, উত্তরের লোকেরা বেশি পশ্চিমের লোকেদের উপরে প্রভাব বিস্তার করে নাকি পশ্চিমের লোকেরা উত্তরের লোকেদের উপর প্রভাব বিস্তার করে, ওই গ্রামে কি পরিমাণ গাছপালা আছে, ওই গ্রামে কি কি চাষবাস হয়, এরকম সব জিনিসপত্র। বোঝা যাচ্ছে আমার কথা? সবাই শুনতে পাচ্ছেন কি? জি ম্যাডাম। আচ্ছা, তো আমি আসলে হয়েছে কি যে আমি দেখছি সবাই বই কালেক্ট করে ফেলতে পেরেছেন। আমি ছবি তুলে নিলে স্ক্রিন শেয়ার করা যেত, এখন তো ছবি তোলাও যাচ্ছে না। ক্লাস অলরেডি শুরু করে দিয়েছি। তো নেক্সট দিন থেকে আমি হচ্ছে গিয়ে আপনার ছবি তুলে রাখবো যাতে করে আপনাদের সাথে স্ক্রিনটা শেয়ার করতে পারি। তো আপনারা যদি সংক্ষেপে সবাই একটু লিখে রাখেন যে প্রথম চ্যাপ্টারে দেখানো হয়েছে প্রকৃতি ও পরিবেশকে, প্রথম চ্যাপ্টার। দ্বিতীয় চ্যাপ্টারে দেখানো হয়েছে নারী সমাজ দ্বৈত শোষণের শিকার।
হ্যালো। তারপর তৃতীয় খণ্ড হয়েছে গৃহস্থ সমাজের সেটিং বিন্যাস এবং চতুর্থ অধ্যায় বা চতুর্থ খণ্ডটি হচ্ছে জোরদার মূলকদান। তো এমনিভাবে প্রথম চ্যাপ্টারে যেটা বলছিলাম যে জলবায়ু, পরিবেশ, প্রকৃতি, গ্রামের লোকজনের সংখ্যা, লোকসংখ্যা এবং এখানে একটা মসজিদ আছে, মন্দির আছে, ডাকঘর আছে, কয়েকটি হচ্ছে বিদ্যালয় আছে, এই জিনিসগুলো এখানে বলা হয়েছে এবং কি পরিমাণ লোকজনের জনসমাগম এখানে হয়েছিল, যুদ্ধের পরে কি অবস্থা এবং তারা আসলে কতটা রিলিফ পেয়েছে, হ্যাঁ, যে ফান্ডগুলো বাইরে থেকে একটি যুদ্ধ বিধ্বস্ত কান্ট্রি হিসেবে বাংলাদেশের জন্য এসেছিল, সেই জিনিসটা আসলে আপামর জনগণ কতটুকু পেয়েছে, এই কথাগুলো এই প্রথম খণ্ডে আলোচিত হয়েছে। আপনারা একটু মানে একবার একটু রিডিং করলে বুঝতে পারবেন। আমি একটু রিডিং করে নিতে চাই, সেটা হচ্ছে যে প্রথম যে কথাটি, যে ঝগড়াপুর গ্রামটি, হ্যাঁ, এটা হচ্ছে যে দেশের পশ্চিমাংশে কুষ্টিয়া জেলার ঝগড়াপুর গ্রামটি মানে নির্বাচন করা হয়। এখানকার প্রাকৃতিক দৃশ্য অতি মনোরম। 1974 সালের জুন মাস থেকে 1975 সালের মে মাস পর্যন্ত এক বছর গ্রামে তারা বসে এই কাজটি করেছিলেন। তো আপনারা যখন উত্তরটি তৈরি করবেন তখন এখানে অবশ্যই এই কথাটি লিখবেন যে অংশগ্রহণমূলক পার্টিসিপেটরি অবজারভেশন, এই গবেষণা পদ্ধতি তারা ফলো করেছেন। গবেষকদ্বয় এই গ্রামটি নিয়ে গবেষণা করবার সময় অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতিটি গবেষণায় অনুসরণ করেছেন তাদের গবেষণায় পুরো এক বছর, যেটা আমরা যে কোনো অ্যানথ্রোপোলজিক্যাল মানে তাত্ত্বিক গবেষণার জন্য আমরা ব্যবহার করে থাকি বা সোশিওলজিস্টরা ব্যবহার করে থাকেন। নট অনলি অ্যানথ্রোপোলজিক্যাল রিসার্চ বাট অলসো ইন সোশিওলজি ইটস বিং ফলোড, যে আপনার পার্টিসিপেটরি অবজারভেশন এই পদ্ধতিটি গ্রহণ করা হয়। ঠিক আছে? তারা বলছেন যে গ্রামীণ ক্ষমতার সম্পর্ক, গ্রামীণ ক্ষমতার সম্পর্ক হচ্ছে খুবই সূক্ষ্ম এবং জটিল একটি বিষয়, যে বিষয়ের উপরে আসলে সমীক্ষা চালানো খুব জটিল একটি ব্যাপার। গ্রামীণ ক্ষমতার সম্পর্ক, কারণ এখানে হচ্ছে যে আপনি দেখবেন যে যারা হচ্ছে গ্রামে কাজ করে, মানে গ্রামীণ ক্ষমতা নিয়ে, পাওয়ার নিয়ে যারা কাজ করে, তারা হচ্ছে বহুধা বিভক্ত থাকতে পারে। তো তারা যখন এটা নিয়ে যারা কাজ করতে চায় তাদের সাথে কথাবার্তা বলে, তখন দেখা যায় যে তারা খুব সহযোগিতা করবে বলে আশ্বাস দেয়, কিন্তু পরবর্তীতে যখন কর্মক্ষেত্র বা আসল কার্যক্রম শুরু হলো, সেই কর্মক্ষেত্রে প্রবেশের পরে তাদের কাছ থেকে, অর্থাৎ গ্রামীণ ক্ষমতাকে যারা কুক্ষিগত করে রাখতে চায়, তারা আসলে পরিপূর্ণ সহযোগিতা প্রদান করে না, যেটি তারা প্রতিশ্রুতি দিয়েছিল। কারণ তারা যদি আসলে নিজেরা তাদের সমস্ত সহযোগিতা দিয়ে দেয়, মানে কথা বলে সমস্ত তথ্য দেয়, মানে সমস্ত কথা কিভাবে তারা গ্রামীণ ক্ষমতাকে দেখছে, অবজার্ভ করছে, বছরের পর বছর ধরে একটি নির্দিষ্ট গ্রুপ বা বংশ পরম্পরা তাদের হাতে গ্রামীণ ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছে। তো এই দলটি আসলে কখনোই চায় না তাদের ভেতরকার সমস্ত কথা বলে দিতে, যার ফলে দেখা যায় যে তারা যে কোনো গবেষণার জন্য কেউ গেলে বলে তাদেরকে হচ্ছে গিয়ে আশ্বাস দেয়, কিন্তু ঠিক মতো বলে না, এবং অন্যরা যারা বলছে বা বলবে তাদেরকেও তারা তাদের অধীনস্থ বিভিন্ন গ্রুপকে, বিভিন্ন দলকে সঠিক তথ্য দিয়ে দেওয়ার কারণে হয়তোবা একটু আর চোখে দেখে কখনো শাস্তির আওতায় আনে। বুঝতেই পারছেন তারা তাদের ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখার জন্য, যেটা হচ্ছে যে আপনি এলিট থিওরি, প্যারেটোর এলিট থিওরিতে বলা হচ্ছে যে আপনার বছরের পর বছর ধরে বা বংশানুক্রমিক একটি ধারায় ক্ষমতা ধরে রাখে, ক্ষমতাকে আগলে রাখে, তারা কুক্ষিগত করে রাখে, ইনভলভ করে রাখে এবং কখনো এটিকে বের হতে দেয় না। ফলে দেখা যায় যে যে কোনো গবেষণায় যখন কোনো গবেষক করতে যান, যে প্রতিবন্ধকতা বা প্রতিকূলতার শিকার এই ডাচ দম্পতিকে পড়তে হয়েছিল,
শিকার হতে হয়েছিল গ্রামীণ এই ক্ষমতা কাঠামো বা গ্রামীণ ক্ষমতা বিশ্লেষণ করতে গিয়ে এদেরকেও সেই একই চক্রে পড়তে হয়েছিল। এটা একটু মানে আনকমন না, বা তাদেরকে যে পড়তে হয়নি তা নয়, কিন্তু তারা অসীম ধৈর্য সহকারে গ্রামীণ এই জনগণের বিভিন্ন ইনডিরেক্ট বা পরোক্ষ যে অত্যাচারটি সেটি সহ্য করেছিলেন, তারা ধৈর্য ধরেছিলেন। তারা একটি স্কুল ঘরের কাছে স্কুল ঘরের বারান্দায় তাদের জন্য যে জায়গা নির্দিষ্ট করা হয়েছিল গ্রামবাসী কর্তৃক বা গ্রামের মোড়ল কর্তৃক, তাদের থাকার জন্য যে জায়গা সেখানে তারা থেকেছিলেন, অনেক কষ্ট করেছেন এবং তারা আস্তে আস্তে তার ওয়াইফ হচ্ছেন যে গ্রামের মহিলাদের সাথে মহিলারা যখন কাজ করছে তখন তাদের সাথে তিনি কথা বলেছিলেন। কেউ হয়তোবা ধান মাড়াই করছে, কেউ হয়তোবা ঢিকিতে ধান গুঁড়ো করছে, তখন তাদের সাথে গিয়ে কাজ করেছে। কেউ হয়তোবা কাঁথা সেলাই করছে। এরকম সময় তাদের সাথে এই ডাচ ওয়াইফটি কথা বলেছে, র্যাপোর্ট বিল্ড আপ করছে, বন্ধুত্ব স্থাপন করেছে। এবং সবচেয়ে মজার কথা যেটি হলো যে তারা যখন হাজব্যান্ড ওয়াইফের এই কনজুগাল রিলেশনশিপের কথা বলতে চেয়েছিল, মানে এই ব্যাপারে তথ্য উদ্ঘাটন করতে চেয়েছিল ডাচ ওয়াইফটি, তখন তারা খুব লজ্জা পেত এবং তারা সহসা কথা বলতো না। এবং তিনি এদেরকে আসলে গ্রামের মানুষদেরকে তো ওইভাবে খুব স্ট্রাকচার্ড ব্যক্তি স্ট্রাকচার্ড প্রশ্নমালা নিয়ে ইন্টারভিউ করা সম্ভব নয়, যেহেতু তারা একেবারে সেই ৭৪ সালে বুঝতেই পারছেন খুবই মানে মডার্ন একটা অবস্থা। তারা তো এতটা স্মার্ট নয়। এখন যদি আপনি কোনো গ্রামে যান আপনি দেখবেন যে অনেক স্মার্ট, বা তারা বুঝবে, আপনাকে এটা বলবে যে আপনি গবেষণা করতে এসেছেন, কিন্তু এই গবেষণা তো আমাদের কোনো কাজে আসবে না, আমাদের জন্য কোনো ভালো ফল বয়ে আনবে না। এরকম কথা আপনাকে শুনতে হবে যখনই আপনি যে কোনো গবেষণা করতে চান। তো তাদেরকে সময়ে ওইরকম একটি অবস্থায় যখন আসলে ক্ষুধা, দারিদ্র, মন্দা, হাহাকার, নির্যাতন, নিষ্পেষণ কাজ করছে, তখন তো কারো আসলে মনে এতটা শান্তি নাই যে অন্য কারোর সাথে, একজন বিদেশি মহিলার সাথে, ভিনদেশি মানুষের সাথে তার এরকম পার্সোনাল কিছু সে শেয়ার করবে বা কোনো তথ্য দিবে, এরকম কথাগুলো সে বলবে। তো তাকে অনেক দুর্যোগ পোহাতে হয়েছিল এরকম কথাগুলো বের করতে। দেখা যেত যে ছেলেদের সামনে তো তারা কথা বলতোই না, এবং যখন ছেলেরা কেউ কোনো পুরুষ মানুষের আগমন করতো তখন দেখা যেত যে তারা কি করছে, একটু শাই করছে এবং মানে ওরা সরে গেলে, পুরুষ মানুষরা সরে গেলে তাও অনেকদিন পরে হয়তো বা সে একটু মুখ ফুটে কথা বলেছে। এক্ষেত্রে আসলে গবেষকের ধৈর্য, তার সহ্য শক্তি অনেকটাই বেশি আর কি ধনাত্মক প্রভাব রোল প্লে করেছে। তো এটাই ছিল। এবং দ্বিতীয় অধ্যায় দেখা গেছে যে বলা হচ্ছে আপনার দ্বৈত শোষণের শিকার। এটা পড়তে গেলেই আপনি হাতে নিয়ে বইটা দেখবেন যে মেয়েদের কাজকে, একজন মেয়ে ডন টু ডাস্ক, মানে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কাজ করছে। এই যে তার অসীম ধৈর্য এবং নিজে না খেয়ে না দিয়ে একাধারে একের পর এক কাজ করে যাচ্ছে। সে কাজটা ঘর ঘরসালি, উনুন ধরানো থেকে শুরু করে উঠোন ঝাড়ু দেওয়া, সবার জন্য নাস্তা রেডি করা, এক পশলা ভাত রান্না করা, আবার হচ্ছে যে ছোট শিশু থেকে শুরু করে মুরগি এবং গৃহস্থালি, গরু ছাগল এদেরকেও খাবার দেওয়া, আবার হচ্ছে দুপুরের জন্য খাবার রেডি করা, আবার ওইদিকে ধান ক্ষেত খামারের কাজ করা, মানে প্রচুর কাজ, একের পর এক কাজ। তার হয়তো নাওয়া খাওয়া এইসবের কোনোই ঠিক নাই। এইরকম একটি যখন অবস্থা, সেই অবস্থায় সে সুস্থ নাকি অসুস্থ, তার ভালো লাগছে, শরীর ভালো লাগছে না, এই সমস্ত কিছু কখনোই একজন পুরুষ মানুষের হচ্ছে ধর্তব্যের মধ্যে ছিল না। এটা তো নাই। এবং তারা একজন মেয়ে মানুষকে কি করতো, মানুষ হিসেবে গণ্য করতো না, বলতো মেয়ে মানুষ। তারপর হচ্ছে তার কাজ কোনো কাজই নয়, পুরুষরা বাইরে কাজ করছে, কোন ক্ষেত খামারে কাজ করছে, অথবা হচ্ছে যে ব্যবসায় কোনো কাজ করছে, সেই কাজগুলো কাজ। কিন্তু একজন মেয়ে যে ঘরে প্রতিনিয়ত এই যে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত, ইভেন অনেক সময় রাত পর্যন্ত কাজ করছে, যেমন এই যে আপনার এখন নবান্নের সময় এরকম শীতকালে, তখন তাদের দিন রাত অনেকটা সময় কাজ করতে হয়, তাও তাদের কাজকে কাজ বলে স্বীকার করে না, যে এটা যে আসলে
আসলে স্পেসিফিক্যালি কোনো একটি কাজ এটা আপনার অন্য কাউকে দিয়ে করাতে হলে এটার জন্য পে করতে হতো, সেই জিনিসটি এখনকার মানুষ মনে করে না আর হচ্ছে 50 বছর আগে কি। তো গ্রামে, তাও আবার ওই রকম একটি গ্রামে, তো তারা একজন মহিলাকে মহিলা হিসেবে ট্রিট করতো, মানুষ হিসেবে ট্রিট করতো না। এবং তারা যখন একজন বিধবার কথা বলা হয়েছে এখানে, যিনি খুব অল্প বয়সে বিধবা হয়েছিলেন, তো তার কথা বলা হচ্ছে তিনি যেমন তার ঘরে তার সংসারে হচ্ছেন গিয়ে অত্যাচারিত, নিগৃহীত, নিপীড়িত, নিষ্পেষিত, ঠিক তেমনি ভাবে যেহেতু তার কোনো আপনার আইনগত গার্জিয়ান নাই বা আইনি কোনো অভিভাবক তার ছিল না, সেজন্য গ্রামের মোড়ল এবং ওই যে ক্ষমতাধারী, ক্ষমতা লিপ্সু পুরুষ আপনার দুশ্চরিত্র কিছু লোক আছে, তারা এইরকম মহিলাদেরকে অপব্যবহার করত, শারীরিকভাবে নির্যাতন করত। দেখা যেত যে তিনি তার ঘরে আলাদাভাবে থাকতেও ওই মহিলাকে শারীরিকভাবে নির্যাতন করা হতো, কিন্তু তাকে বিয়ের আশ্বাস দিয়ে এই রকম কাজে ইনভলভ করা হলেও শেষ পর্যন্ত আর বিয়ে করত না। তারপর হচ্ছে যে এবং তাকে কলঙ্কায়িত করা হতো। এন্ড অফ দ্য ডে তাকে কলঙ্কায়িত করা হতো যখন তিনি হাতে নাতে ধরা পড়ে গেলেন। এরকম একটি বিষয়কে নীলুফার মতিন খুব সুন্দরভাবে ভাষান্তর করে উপস্থাপন করেছেন এবং পরবর্তীতে দেখা গিয়েছে যে একটি মেয়ে যার বিয়ে হবে, তাকে বিয়ের জন্য দেখতে এসেছে পাত্রপক্ষ, খুব সুন্দরভাবে চিরাচরিত গ্রাম বাংলা নিয়মগুলো এখানে তিনি ফুটিয়ে তুলেছেন। দাস দম্পতিদ্বয় এই বিষয়টিকে তারাও গিয়েছিলেন ওই পাত্রপক্ষের সাথে এবং তারা দেখেছেন যে একটি মেয়েকে কি কি প্রশ্ন করা হয়, একটি মেয়েকে আসলে একটি পণ্যের মতো আপনার পাত্রপক্ষের সামনে, পাত্রপক্ষের আত্মীয় স্বজন মুরব্বীদের সামনে উপস্থাপন করা হচ্ছে, তাকে হেঁটে চলে ফিরে দেখাতে হচ্ছে যে সে আসলে সুস্থ দুটো পায়ের অধিকারী, তার চুল বের করে তাকে দেখাতে হচ্ছে, তাদের সামনে কথা বলে দেখাতে হচ্ছে সে বোবা নয়। এইরকম যখন বিষয়গুলো, ঠিক প্রত্যেকটি বিষয়কে এই ডাচ দম্পতি একেবারে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিশ্লেষণে আপনার উপস্থাপন করেছেন এবং তারা তুলে ধরেছেন যে একটি মেয়ে আসলে নিজে গৃহেও কখনো কখনো শোষণের শিকার, আবার সে যখন পরের বাড়িতে যাচ্ছে কখনো বউ হয়ে, যখন সে শাশুড়িও ইভেন হয়ে গেছে বয়সে, তখনও সে নির্যাতিত, নিগৃহীত, নিপীড়িত হয়ে যাচ্ছে। এই নির্যাতনটা আসলে তার ছোটবেলা থেকে, জন্মের পর থেকে শুরু হয়ে একেবারে কবর পর্যন্ত তার আর পিছু ছাড়ছে না। এই জিনিসটিকে ডাচ দম্পতি আসলে তুলে ধরেছেন যে একটি গরিব হতদরিদ্র দেশের নারীদের অবস্থা আসলে কি রকম। তারা তো আসলে দ্বৈত শোষণের শিকার। একে যারা দরিদ্র, বিশেষ করে যারা হচ্ছে গিয়ে দরিদ্র, তারা দরিদ্রতার কারণে শিকার, তাদের দারিদ্র্যের কারণে হচ্ছে নির্যাতন, নিগৃহীত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, নিগৃহীত হচ্ছে। আবার সে যখন, যেহেতু সে একজন মহিলা, সে যেহেতু একটি বালিকা, সে যেহেতু একজন বিধবা, সেই কারণেও তাকে আবার নির্যাতন করা হচ্ছে। এই কারণে তিনি এই এন্টায়ার চ্যাপ্টারটিকে নাম করেছেন দ্বৈত নির্যাতনের শিকার। পুরো ফিচার মিল এবং আমরা মানে চোখেও দেখছি, কিন্তু কিছু বলতে পারছি না, কিছু বলার নেই, কিছু আমাদের পুরুষতান্ত্রিক সমাজে এমন অবস্থা, মানে এখন একটু কমে এসে প্রতিবাদ হচ্ছে, মেয়েরা ইনকাম করছে, ইনকামিং সোর্স আসতেছে বলে হয়তো এটা কমছে, কিন্তু মানে একদম যা বললেন পুরো পুরো মিল। মনে হচ্ছে না যে কোনো গবেষণা না, প্রত্যেকটা বই আর কি একদম বাংলা রিলেটেড, মনে হচ্ছে সাহিত্য রিলেটেড। কমপ্লিটলি আসলে এই যে নির্যাতনের মাত্রা এবং এটা যে ইন্টেন্সিটি, এটা নেচার, এটা আসলে কমছে না। একটি দরিদ্র দেশে যত দেখেন আপনার এটার মাত্রাটা হয়তো কিছুটা কম একটি উন্নত দেশে, কিন্তু হচ্ছে যেহেতু তিনি একজন নারী।
এক্স্যাক্টলি ম্যাম। তো এই ব্যাপারটা আসলে কমপ্লিটলি হচ্ছে আমাদের মনোজগতের ব্যাপার, মনস্তাত্ত্বিক একটা ব্যাপার। পুরুষরা মানে আমি ব্লেম করি না যে সব পুরুষরা এরকম, বেশিরভাগ ক্ষেত্রে ম্যাক্সিমাম এটা আমি এখন আমার এই বয়সে এসে 41 এসে আমি বুঝতে পারি যে আসলে প্রকারান্তরে এটা আমাদের মায়েদেরই দোষ, মেয়েদেরই দোষ। কিছু কিছু ক্ষেত্রে দেখেন, আপনারা সবাই স্বীকার করবেন কিনা আমি জানি না, আমরা হচ্ছে যে যখন আমার ঘরে একটি ছেলে থাকে বা আমার ভাই বা আমার ছেলে, আমার বোনের ছেলে, তখন আমরা মেয়েটির পরিবর্তে ছেলেদেরকে খুব বেশি প্রেফারেন্স দেই যে ও আসবে, ওর খাবার আগে রেডি করো, ওর ঘর আগে রেডি করো, ওর সবকিছু। এরকম ভাবে আমরা কি করছি, তাকে বেশি প্রায়োরিটাইজ করছি। আমরা এটা বলছি না যে তোমার বোন এখন আসবে স্কুল থেকে, কলেজ থেকে, তুমি তার জন্য এক গ্লাস শরবত করে রাখো, তুমি তোমার বোনকে এগিয়ে দিবে, তুমি তোমার বোনকে আগে খাবার করে দিবে, তুমি তোমার বোনের নিরাপত্তাটা আগে দেখো। বাইরের নিরাপত্তা বলি না, ভেতরেও, বাসার ভেতরেও নিরাপত্তার ব্যাপার আছে। তো আমরা দুজনকে যদি ঐতিহাসিকভাবে, একটি ছেলে এবং একটি মেয়েকে যদি ঐতিহাসিকভাবে সমান ভাবে করে দেখি, সমান নজরে দেখি, সমান প্রাধান্য দেই, তাহলে এই জিনিসটি থাকে না। এর ফলে ছেলেটি বেশি বেশি প্রাধান্য পেতে পেতে, বেশি বেশি প্রায়োরিটাইজ হতে তার ওয়াইফের কাছ থেকেও এটি আশা করে। এবং সে কখন এটা ভাবে না যে আমার ওয়াইফ যখন জব করে আসবে, আমার ওয়াইফ যখন জব না করে বাইরের কাজ করে, আমি তাকে করে খাওয়াতে পারি না, তাকে কি আমি এগিয়ে আনতে পারি না? খুব কম ছেলের মধ্যে এই জিনিসটা দেখা যায়। এবং আমি মনে করি যেসব ছেলের মাঝে এই মানসিকতাটা আছে, তার জন্য ক্রেডিট কিন্তু তার মাই, তার খালা বা তার নানি, অর্থাৎ তার পরিবারের। তো এই যে মায়েদেরই সেজন্য প্রকারান্তরে মানে একেবারে রুট লেভেলে মায়েদেরই কাজ হচ্ছে ছেলেকে ছেলের মতো, মেয়েকে মেয়ের মতো, সবাইকে মানুষ হিসেবে ট্রিট করা, সবাইকে মানুষ হিসেবে জাজ করার, মানে ইনজেকশনটি পুশ করে দেওয়া। এটি যখনই আমরা করতে ভুল করব বা একটু এদিক ওদিক করব, তখনই আসলে ওই যে সোশ্যালাইজেশনে তার ঘাটতি রয়ে যাবে। এটা হচ্ছে আমি অনেককে দেখেছি, যেমন আমার নিজের ভাবি, উনি ওনার ছেলে যখন বলে পার্সোনাল কথা শেয়ার করি, ওনার ছেলেকে উনি খুবই টাইম মেইনটেইন করছেন। উনি সকালে ছেলেকে একেবারে আতপ চাল দিয়ে ভাত রান্না করে ভাত খাইয়ে স্কুলে পাঠাচ্ছেন। কিন্তু যখন তার 3 বছর পরে বা 4 বছরের মাথায় মেয়েটি হলো, ছেলে হয়েছে কিন্তু সিজারিয়ান, বাট মেয়ে হয়েছে নরমাল। তো ওর হচ্ছে জন্ম থেকেই শুরু যে আমার ভাইয়ের 7 টাকা মাত্র খরচ হলো মেয়ের জন্ম সংক্রান্ত ব্যাপারে, ঠিক আছে, মাত্র 7 টাকা খরচ হলো। এবং এই মেয়ে একাই মানুষ হলো। সে তাকে আমার ভাবি খুব একটা বেশি মানে যত্ন খুবই কম, যে না আমার একটাই মেয়ে, আমার মেয়েকে আমি খুব ভালো কাপড় চোপড়, টাকা, ভালো স্কুল, ভালো পড়ালেখা, ভালো সবকিছু। কিন্তু ওই ছেলের পার্সপেক্টিভে মেয়েকে যে আদর করা, ছেলের সময় হচ্ছে যে কেউ টিভি দেখতে পারবে না, ছেলের যা পছন্দ। ইভেন এমনও গিয়েছে যে ছেলে হচ্ছে যে আনন্দমেলা দেখতে দিবে না, ঈদের অনুষ্ঠান মানে হচ্ছে আগে আনন্দমেলা, ইত্যাদি আনন্দমেলা এগুলো ছিল আমাদের ছোটবেলায়। তো হচ্ছে যে আনন্দমেলা দেখা যাবে না কেন? আমার ছেলে ঘুমানোর সময় হচ্ছে, এখন সব লাইট অফ, সব হচ্ছে সাউন্ড অফ, এতটা প্রায়োরিটাইজ। তো এইরকম আমি বলতাম যে ভাবি, আপনি হচ্ছেন একটা মেয়ে, আপনি কেন নিজের মেয়েকে এই সুযোগটা যেটা ছেলের বেলায় দিয়েছেন, মেয়েকে কেন সেটা না? বলছে না না, ওইটাই হবে, এখন এত বেশি করলে শ্বশুর বাড়িতে বিয়ে করতে পারবে না, এরকম করতে হয় না। আবার যখন ভাবি তার নিজের বাবার কথা বলতেন, আমার আঙ্কেল হচ্ছে যে মারা গিয়েছিলেন বেশ ছোট সময়, ভাবি বিয়ের আগেই। তো বলতেন যে আমার বাবা সবসময় বলতো যে বিয়ে কোথায় যাবে, কোন শ্বশুর বাড়িতে যাবে, তাকে বেশি করে খাওয়াতে হবে, এই আর কি। তার বলতাম যে কি আপনার কি মনে হয় আমাদের বাড়িতে এসে এইরকম হচ্ছে ব্যাপার, এটা আসলে মাথায় ঢুকে গেছে, প্রত্যেকটা মায়ের এটাই মাথায় ঢুকে গেছে, আমার ছেলেকে বেস্ট করতে হবে, বেস্ট প্রায়োরিটি দিতে হবে আমার মেয়েকে, না হলেও হবে। সে প্রকৃতি থেকে শিখে যাবে, সে বাই নেচার শিখে যাবে, সে মেয়ে, তাকে এটা মানিয়ে নিতে হবে, এই হচ্ছে ব্যাপার।
তো যাই হোক, তাছাড়া গ্রামে এখন অনেক ছেলেরাই বউদের প্রায়োরিটি বা সংসারে একটা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা বা মর্যাদা বলেন এটা দেওয়ার জন্য অনেক ছেলে এখন মানে চেষ্টা করতেছে বউয়ের সাথে সুন্দর একটা সময় কাটানো বা ওদের সহযোগিতা করার, কিন্তু অন্য নারীদের যারা করতেছে অন্য নারীদের মানে সেটা সহ্য হচ্ছে না। ইভেন হচ্ছে যে ওইটা কি গ্রামের ভাষায় ওই ছেলেকে বলে যে বউ ভাড়ুয়া আর কি, বউয়ের ভাড়া। এটাই বলবো। হ্যাঁ, কিন্তু আসলে সংসারের শান্তির জন্য তো এটা করতেই পারে এখানে, কিন্তু অন্য অন্য ভালো দেখতে পাই না। এটাই আমাদের সমাজের সমস্যা। মানে আমরা কিছু করলে বইয়ের পক্ষে করলে সেটা বউয়ের পক্ষে করলে বোন রাগ হচ্ছে, মা রাগ হচ্ছে, হয়তো কাজিনরা রাগ হচ্ছে, পাশে ভাবি রাগ হচ্ছে। এখন সমস্যা হচ্ছে কি যে মানসিক অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। কিন্তু ম্যাডাম আপনি যেটা বললেন, আমার মেয়েদের ক্ষেত্রে প্রায়োরিটিটা আমার দুইটা মেয়ে, মানে মাশাআল্লাহ, এটা কেউ বললে ভীষণ যে আমরা রাগ হয়, এটা কেন করে আমি বুঝি না। মানে ছেলে লাইনটা কেটে গেল, শোনা যাচ্ছে না। ফজলে রাব্বি, ভাইয়া ট্রাভেলে আছেন ম্যাম, উনি জার্নি করছে, হয়তো বা নেট কানেকশন। ও আচ্ছা 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 আচ্ছা, ম্যাম আসলে আমি জানিতে আছি তো এই জন্য আচ্ছা জি 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 যেটা বলছিলেন, জি আপনি যেটা বলছিলেন, হ্যাঁ হ্যাঁ, মানসিক পরিবর্তন না আসলে আমাদের সামাজিক পরিবর্তন আসবে না। মানসিক ডেভেলপমেন্ট দরকার, আমাদের পজিটিভ ডেভেলপমেন্ট। ম্যাম এটা সম্ভব। ম্যাম মেয়েরা তো মেয়েদের ভালো বুঝে না, মেয়েরা মেয়েদের অন্তরায়। জি ম্যাম, নাজমি আপু যেটা বলছিলেন ম্যাম, অ্যাকচুয়ালি ডোমেস্টিক যে ভায়োলেন্স গুলো হচ্ছে ম্যাম, আপনি নিচে ফলো করবেন, একটা ফ্যামিলিতে হাজব্যান্ড এবং তার শ্বশুর একটা ওয়াইফকে বা মিসেসকে যেরকম সাপোর্ট করে, কিন্তু শাশুড়ি এবং ননদরাই দেখা যাচ্ছে যে মানে মেয়েরাই কিন্তু এটা ইয়ে করছে না। হ্যাঁ মেয়েরাই মেয়েদের শত্রু। হ্যাঁ ঠিকই বলেছেন, স্বামী শ্বশুরের তেমন ঝামেলা হয় না, কিন্তু শাশুড়ি বা ননদ বা আদার্স যে মেয়েগুলো আছে সেগুলো তো ভালো দেখতে চায় না, এটা হচ্ছে প্রবলেম। আর হচ্ছে যে মায়েরা আগে থেকে রেডি করায় নাই যে আমার মেয়েকে এখন থেকে অভ্যস্ত করে, নাহলে ও পরের বাড়িতে যায় তো অ্যাডজাস্ট করতে পারবে না, সুতরাং ওকে সব নামাজ করতে পারে, এখন থেকে ও শিখুক। এই জিনিসটা আসলে মানসিকতার পরিবর্তন করতে হবে। আর হচ্ছে যদি প্রত্যেকটি মেয়ে সমান সুযোগ পায়, সমান অধিকার পায়, কেউ যদি তার অধিকার থেকে প্রাপ্য যে অধিকার রিকোয়ার্ড, যেটা নির্ধারিত, সেই অধিকার থেকে যদি কেউ বঞ্চিত না হয়, তখনই দেখা যাবে যে আসলে এই হিংসা, এই ঘৃণা, এই বিদ্বেষের মাত্রাটা একটু কমে আসবে। তো এই জিনিসটা আসলে ক্রোধ, ঘৃণা, এরকম যে প্রবৃত্তিগুলো, তো হিংসা, এই প্রবৃত্তিগুলো তো আসলে মানুষের মাঝে থাকবেই, মানুষের এগুলো দিয়েই তৈরি, এই ষড়ঋতুগুলো থাকবে। কিন্তু কখন আমরা এটিকে অ্যাপ্লাই করব, কখন আমরা এটিকে প্রয়োগ করব এমন একটি অবস্থায় যখন এইটা প্রয়োগ করবার ফলে আমি ভালো কিছু অর্জন করতে পারি, সমাজ ভালো কিছু অর্জন করতে পারে, এটাকে আমরা দেখি না। যেমন আপনার প্রতিযোগিতা করা জায়েজ আছে, যে আপনি যদি ভালো পড়ালেখার জন্য করতে চান, আপনি যদি ব্যক্তিগত আমল বাড়ানোর জন্য চান, তখন প্রতিযোগিতার কথা জায়েজ আছে, এটা বলা হচ্ছে। এবং পড়াশোনার জন্য অবশ্যই জায়েজ আছে যে আপনি অবশ্যই করবেন, আপনার নোটটা একটু ভালো হবে, আপনি যেটা আপনার বেস্ট নোট ওটা দিয়ে দেওয়া না, আপনার কাছে কেউ যেন সেটাও না চায় সেটাও এনশিওর করা। মানে কেউ চাইলে তো আপনি না করতে পারবেন না, কিন্তু চাওয়ার মতো পরিস্থিতি যেন তৈরি না হয়, এরকমটি যদি হয় তাহলে তো পড়ালেখা নিয়ে হচ্ছে যে কম্পিটিশন থাকবে, না হলে কেন? তো এই জিনিসটাকে আমরা যদি ব্যক্তিগতভাবে, এই যে ধন সম্পত্তি, লোভ লালসা, যে আমার বাচ্চাকে এটা খাবার দেওয়া হলো, ওর বাচ্চাকে কেন এর থেকে বেশি দেওয়া হলো, এই যে জিনিসগুলো, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসকে যখন আমরা বিসর্জন দিতে না শিখবো, ততক্ষণ পর্যন্ত আসলে শান্তি হবে না। এবং এটাকে আসলে কেবলমাত্র শিক্ষা,
হ্যাঁ, যে পড়ালেখা এডুকেশন সিস্টেমটাকে দিয়েই আসলে এটা সম্ভব। অনেক সময় তাহলে প্রশ্ন এসে যাবে যে যারা অনেক শিক্ষিত তারা কি হিংসা করে না, তারা কি তাদের সন্তানদের মধ্যে এরকম ভাগ বাটোয়ারা নিয়ে হিংসা করে না, তারা কি এটাকে খুব নজর দেয় না, তারা কি এটা খুব আমলে নেয় না, এটা নিয়ে ঝগড়ার সূত্রপাত ঘটে না? ঘটে। কিন্তু যতই আপনি ছাড় দেওয়ার এবং ছাড় দেওয়ার মতো মন মানসিকতা অর্জন করতে পারবেন, ততই আসলে সেখানে শান্তি। তো একটি ওয়াইফ যে নতুন হয়ে আসে, প্রতিটি এবং তার যে নতুন একটি শ্বশুর বাড়ির ছেলের পক্ষে বোঝা হচ্ছে যে মেয়েটা তার সর্বস্ব ত্যাগ করে তার বাবা মা এতদিনকার তার সেটিং, তার নিজের ঘর, তার নিজের বাড়ি, তার বান্ধবী বন্ধু বান্ধব সমস্ত কিছু, ছোট ভাই বোন সবাইকে ত্যাগ করে নতুন একটি সেটআপে আসলো। তার তো একটু কষ্ট হবে, সবার উচিত তাকে মেনে নেওয়া, এবং ওই যে শাশুড়ি এবং ননদ ননদ এদেরও উচিত। তো এই জিনিসটা হয় না কেন? কারণ কি হয়েছে, তারা ডিপ্রাইভড হয়েছিল, তাদের সময় তারা ডিপ্রাইভড হয়েছিল, এখন তাদের সামনে তারা অন্যের সুখটাকে দেখতে পাচ্ছে না। এই আর কি প্র্যাকটিক্যাল লাইফ এটাই হয়। তো এটাকে যতটুকু আমরা হচ্ছে গিয়ে বুদ্ধিমত্তা দিয়ে ওভারকাম করতে পারি, ততই ব্যক্তি জীবনে সেই ব্যক্তি সফল হয়। তো এই হচ্ছে নীলুফার মতিনের এখানে তিনি দেখানোর চেষ্টা করেছেন যে আসলে এই যে দ্বৈত শোষণ, এই দ্বৈত শোষণ থেকে আপনার হচ্ছে গিয়ে দ্বৈত শোষণের চিত্রটি খুব ভালোভাবে ফুটে উঠেছে। তিনি দেখেছেন যে আবহমান কাল ধরে বাংলার সমাজে এভাবে একটি শিশু, যেহেতু সে নারী, সে অত্যাচারিত হচ্ছে, আবার যখন সে দরিদ্র তখন তার অত্যাচারের নিপীড়নের মাত্রা আরো বেড়ে যাচ্ছে, কারণ কোনো আইনি অভিভাবক নাই, আইনগত কোনো ভিত্তি সে দাঁড় করাতে পারে না, কাউকে সে অভিভাবক হিসেবে দেখাতে পারে না যে কিনা তার পক্ষে লড়বে, ফাইট করবে। তাই জন্য তার উপর অত্যাচার আরো বেশি হয়। তো এই ছিল মোটামুটি আমি আপনাদেরকে, আপনারা কয়েকজন ঢাকার বাইরে আছেন? পল্লবী আপু আপনি একটু বলবেন, অথবা নাজমি আপু আমরা কয়জন ক্লাসে? ম্যাম আমরা রাজশাহী অঞ্চল থেকে আমরা 5জন আমরা পার্টিসিপেট করি ম্যাম ক্লাসে। সিলেট থেকে শানিকা আপু আছে, নোয়াখালী থেকে আছে অমৃতা আপু, চিটাগাং থেকে আছে, খাগড়াছড়ি থেকে আছে, আর ঢাকা থেকে একজন। জি ম্যাম। তাহলে হচ্ছে যে আপনাদের জন্য বইগুলো কেনা কি ডিফিকাল্ট হয়ে যাবে? না ম্যাম, আমরা কলর থেকে এর আগে বই সরবরাহ করেছি, সুতরাং ওদের সাথে আমাদের যোগাযোগ আছে, আমরা পেয়ে যাব। জি হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সমস্যা হবে না। কিন্তু আমরা মানে না কেনা পর্যন্ত আপনি যদি একটু স্ক্রিন শেয়ার করেন ম্যাম, তাহলে একটু ভালো হবে। তাহলে আমি একটা কাজ করি, আমি ছবি তুলে, হ্যাঁ প্রথম দুটো চ্যাপ্টার আমি ছবি তুলে পাঠিয়ে দেই। জি ম্যাম, ওটা হলে ভালো হয়। আর ক্লাসে যখন নেবেন তখন একটু স্ক্রিন শেয়ার করলে আমরা একটু সাথে সাথে ডায়েরিটা করতে পারতাম, ভালো লাগতো। তাহলে আমি এখন একটা কাজ করি, এখন ক্লাস শেষ করে, হ্যাঁ ম্যাম জি ওই যে শানিলা ম্যাম যিনি এই দায়িত্বটা পালন করেন, উনি আমাকে ইনফর্ম ছিলেন ওনার বাবা আসলে অসুস্থ, উনি ওনাকে নিয়ে ব্যস্ত, তো কোনো যদি আর্জেন্ট কিছু মানে যেটা থাকে ওনার হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে বলেছেন, আর উনি আপনার সাথে যোগাযোগ করবেন না। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, আজকে উনি ক্লাসে আসতে পারেনি ম্যাম, ভীষণই অসুস্থ তো ওনার বাবা। তবে আপু অনেক সুইফট এবং কাজ পাওয়া মাত্রই উনি সাথে সাথে ডেলিভার করে আন্তরিকতার সাথে, খুবই মানে ভালো আর কি। আর আপনার ক্লাসও খুব মজার লাগছে ম্যাম, এবং খুব ভালো, আমরা উপভোগ করছি। আচ্ছা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই ছিল মোটামুটি আজকে। তো আমি তাহলে এখন এটা আপনাদেরকে পাঠিয়ে দিই, তাহলে আপনারা একটু পড়তে পারবেন। খুব ইন্টারেস্টিং, যদি এখনই পড়ে নেন তাহলে ভালো হবে। আমি এখনই ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি। তো তাহলে আজকে কি এই পর্যন্ত রাখবো, আপনারা একবার একটু পড়ে নেন, তারপর আমরা আবার দেখতে পারি। তো এই চ্যাপ্টারটা থেকে যে প্রশ্নটা হতে পারে, লাইন হয়তো বা কেটে যাবে, হ্যাঁ, যে দ্বৈত শোষণের শিকার কিভাবে ঝগড়াপুর গ্রাম বাংলার গৃহস্থ নারী বইটিতে ফুটে উঠেছে, মহিলাদের দ্বৈত শোষণের শিকার হওয়াটি। আমি প্রশ্নটা লিখে আপনাদের